সেই কাউন্টিং সেন্টার থেকে আস্তে আস্তে তৃণমূলের কাউন্টিং এজেন্টদেরকে এক্সপেল করা শুরু করবে ইলেকশন কমিশন, এবং তার প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে ওই কাউন্টিং এজেন্ট রূপী, বিজেপির কাউন্টিং এজেন্ট রূপী অ্যাডভোকেটরা। তো শুনুন বিজেপির কাউন্টিং সেন্টার ছক, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটি দেখুন, শুনুন, তাহলেই বুঝতে পারবেন বিজেপি কত বড় ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার জন্য। ফলে তৃণমূলের পপুলেশন কাউন্টিং সেন্টারের ভেতরে কমতে থাকবে, এবং এই সুযোগে ভারতীয় জনতা পার্টি 40% পর থেকে পুরো কাউন্টিং এর কন্ট্রোলটা নিজেদের হাতে নিয়ে নেবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পোস্ট করা ভিডিওতে যেটা বারবার বলেছেন, আপনারা কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না যতক্ষণ না আমি ঘোষণা করছি। সুতরাং কাউন্টিং এর দিনে ওটা বিপ্লব করার সময় না, ওটা অবশ্যই ছিনিয়ে নেওয়ার সময়। ওই দিন যদি একবার 40% কাউন্টিং এর পরে তৃণমূল এজেন্টদেরকে এক্সপেল করা শুরু করে, আপনারা বোঝান আমাকে তৃণমূলের এজেন্টরা, তৃণমূল কংগ্রেস কার কাছে বিচার চাইবে, কখন বিচার চাইবে, এবং ততক্ষণে যে বাকি কাউন্টিং করে ভারতীয় জনতা পার্টি চলে যাবে তাদের দলদাস রাজ্যপালের কাছে সরকার গঠন করার জন্য। এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, নেওয়া যেতে পারে। বাংলার মানুষকে অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ভিডিওটি আপনারা দ্রুত পৌঁছে দিন, শেয়ার করে দ্রুত পৌঁছে দিন তাদের কাছে। আর এবার সমস্ত বিস্ফোরক ছবি বেরিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির অন্দর থেকে। কারা বসবে এক্সক্লুসিভ ছবি, কারা কাউন্টিং সেন্টারে ভারতীয় জনতা পার্টির হয়ে কাউন্টিং এজেন্ট হয়ে বসতে চলেছে 2026-এর 4 মে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের গণনার দিন। কারা ভারতীয় জনতা পার্টির তরফে কাউন্টিং এজেন্ট হতে চলেছে এবং কেন, এই যাবতীয় তথ্য নির্ভীক উত্তরের প্রকাশিত এই সমস্ত বিস্ফোরক ছবি থেকে বেরিয়ে আসছে। আজ দুপুর বেলায় যেই সময় একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সজাগ করছিলেন যে কাউন্টিং সেন্টারের ভেতরে নানা রকমের ম্যানিপুলেশন হতে পারে, কাউন্টিং সেন্টারের ভেতরে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্টিং এজেন্ট যেন কোনোভাবে আলগা না দেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির অন্দরে সুনীল বানসাল এবং বিপ্লব দেবদের লিডারশিপে সমস্ত অ্যাডভোকেটদের নিয়ে বসে চলছিল একটি বিস্ফোরক প্ল্যানে। ভারতীয় জনতা পার্টি কয়েক হাজার উকিলকে এক জায়গায় করেছে, যাদের মাথা পিছু 5 লক্ষ টাকা ন্যূনতম তারা দিচ্ছে। এই উকিলদেরকে 5 লক্ষ টাকা মাথা পিছু দেওয়ার পেছনে রয়েছে ভারতীয় জনতা পার্টির একটি বিস্ফোরক কনস্পিরেসি। ভারতীয় জনতা পার্টির তরফে কোন পাড়ার জগা গিয়ে আর কাউন্টিং সেন্টারে বসবে না এই বছর, বসবে কোনো একজন অ্যাডভোকেট। যখন সেই অ্যাডভোকেট ভারতীয় জনতা পার্টির তরফে ওই কাউন্টিং সেন্টারে বসবে, সেই সময় কিন্তু আগে থেকে চিত্রনাট্য তৈরি করা থাকবে ইলেকশন কমিশনের সঙ্গে। ইলেকশন কমিশন রীতিমতো সময় বেঁধে দিয়েছে। ঠিক আনুমানিক 15% গণনা শেষ হওয়ার পরে যেই সমস্ত কেন্দ্রে দেখা যাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে অনেকটা পিছিয়ে, সেই সমস্ত কেন্দ্র অ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভেশনের পুরো নিয়মটা আপনাদের বলে দিই, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2024 লোকসভার গণনার আগে ইলেকশন কমিশন বলেছিল যে যারা কাউন্টিং এজেন্ট হয়ে গণনা কেন্দ্রে উপস্থিত থাকবে তারা যদি কোনোভাবে ওই প্রসেস থেকে বেরিয়ে যায় তাদের রিপ্লেস করা যাবে না। অর্থাৎ এমন সম্ভব নয় যে কেউ স্বেচ্ছায় বা ইলেকশন কমিশনের কোনো কারণে যদি রিভোকড হয় কাউন্টিং সেন্টার থেকে, তাহলে তাকে আর রিপ্লেস করা যাবে না। ঠিক এই আইনটা ফের একবার প্রণয়ন হতে চলেছে বিধানসভা নির্বাচনের গণনার ক্ষেত্রে। 15% গণনা হওয়ার পরে যে সমস্ত কেন্দ্রে দেখা যাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে, তারা অ্যাক্টিভেট হবে, তাদের কাউন্টিং এজেন্টরা, এই অ্যাডভোকেটরা এরা অ্যাক্টিভেট হবে। আরো 15% গণনার পরে, মানে যখন 30% গণনা হয়ে গেছে, প্রায় 1/3 গণনা হয়ে গেছে, সেই সময় যখন দেখা যাবে যে তৃণমূলের থেকে
পিছিয়ে থাকার মার্জিন ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বাড়ছে, মার্জিন আরো চওড়া হচ্ছে, ঠিক সেই সময় ইলেকশন কমিশনের গাইডলাইন্সের বিভিন্ন ক্লজ সাব ক্লজ তুলে এই কাউন্টিং এজেন্ট রূপী অ্যাডভোকেটরা কমপ্লেন লজ করবে ইসির কাছে, কমপ্লেন লজ করবে, কারণ তারা ওই ভেতরেই বসে থাকবে। আপনার মনে হতে পারে যে ইসির কাছে কমপ্লেন লজ তো বাইরে থেকেও অ্যাডভোকেট করতে পারতো। ইন্টারনেট সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেটেড থাকবে, কলিং সম্ভব হবে না, অর্থাৎ ভেতরে কাউন্টিং এজেন্ট থাকাকালীন বাইরের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন তারা করতে পারবেন না। এই অ্যাডভোকেটরা ভেতরে থাকলে অপরদিকে যারা সিপিআইএম বা তৃণমূল বা কংগ্রেস বা অন্যান্য দলের হয়ে থাকবে তারা কিন্তু পলিটিক্যাল হলেও নন টেকনিক্যাল পার্সন। এটা ভেবে দেখতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। এই অ্যাডভোকেটরা ইসির সঙ্গে আগেই ক্লজ এবং সাব ক্লজ সেট করে রাখবে, চিত্রনাট্য তৈরি থাকবে এবং তারা সেই ক্লজ এবং সাব ক্লজ দেখিয়ে ভীতির সঞ্চার করাবে তৃণমূল এবং অন্যান্য দলের কাউন্টিং এজেন্টদের মধ্যে। আপনারা এখন তর্কের খাতিরে বলতেই পারেন তৃণমূলের কর্মীরা ভয় পায় না, হেন হয় না, তেন হয় না। ওইসব শুকনো কথা দিয়ে কাউন্টিং বাঁচানো যায় না। কাউন্টিং বাঁচাতে গেলে ওই অ্যাডভোকেটদেরকে ওদের ভাষাতে উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা পড়বে, যেটা সম্ভবত নন টেকনিক্যাল কাউন্টিং এজেন্টদের পক্ষে সম্ভব হবে না। এই অ্যাডভোকেটদের দেওয়া কমপ্লেনের ভিত্তিতে ক্রমশ এই যে 87টি কাউন্টিং সেন্টার এবার 2026-এ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন 2016-এ 90টা, 2021-এ 108টা কাউন্টিং সেন্টার ছিল, কিন্তু এবার সর্বকালের সর্বনিম্ন সংখ্যক কাউন্টিং সেন্টার। সেই কাউন্টিং সেন্টার থেকে আস্তে আস্তে তৃণমূলের কাউন্টিং এজেন্টদেরকে এক্সপেল করা শুরু করবে ইলেকশন কমিশন এবং তার প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে ওই কাউন্টিং এজেন্ট রূপী বিজেপির কাউন্টিং এজেন্ট রূপী অ্যাডভোকেটরা। এর ফলে তৃণমূলের পপুলেশন কাউন্টিং সেন্টারের ভেতরে কমতে থাকবে এবং এই সুযোগে ভারতীয় জনতা পার্টি 40% পর থেকে পুরো কাউন্টিং এর কন্ট্রোলটা নিজেদের হাতে নিয়ে নেবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পোস্ট করা ভিডিওতে যেটা বারবার বলেছেন, আপনারা কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না, প্রেস কনফারেন্স করছি ততক্ষণ কেউ কাউন্টিং সেন্টার থেকে কাউন্টিং টেবিল থেকে সরবেন না। কিন্তু ইসি যদি একবার এক্সপেল করা শুরু করে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের সেই কাউন্টিং এজেন্ট সেই সময় কি ব্যবস্থা নিতে পারে, আদৌ কি এর কোন রকমের ট্রেনিং তৃণমূল কংগ্রেসের সেই কাউন্টিং এজেন্টের কাছে থাকছে, আদৌ কি তৃণমূল কংগ্রেসের সেই কাউন্টিং এজেন্ট তখন ওয়েল ইকুইপ থাকছেন এই অ্যাডভোকেটদের সঙ্গে লড়াই করার জন্যে? কারণ মনে রাখতে হবে ইলেকশন কমিশন এবং ওই কাউন্টিং এজেন্ট রূপী ভারতীয় জনতা পার্টির অ্যাডভোকেটরা কিন্তু এক জায়গায় মিলে থাকছে। তারা কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছে যে প্রতি 15% কাউন্টিং এর পরে তারা চাপ সৃষ্টি শুরু করবে। অর্থাৎ বোলার এবং আম্পায়ার নিজেদের মধ্যে ঠিক করে রেখেছে, তাহলে ব্যাটসম্যান তো হস্টাইল হবেই সেই জায়গায়। এই যে সাংঘাতিক কনস্পিরেসি আজকে হলো ভারতীয় জনতা পার্টির তরফে কয়েক হাজার অ্যাডভোকেটকে ইকুইপ করে দেওয়া কাউন্টিং সেন্টারের ভেতরে এবং তাদের সঙ্গে ইলেকশন কমিশনের আগে থেকে যোগসাজশ করে চিত্রনাট্য তৈরি রাখা এবং 40% কাউন্টিং এর পরেই তৃণমূলের কাউন্টিং এজেন্টদেরকে ভেতর থেকে আইনগতভাবে বার করা। মনে রাখবেন, আইনগতভাবে। আমরা দেখেছি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইলেকশন কমিশন এই গত 6 মাসে কি কি করে নিয়েছে। সুতরাং কাউন্টিং এর দিনে ওটা বিপ্লব করার সময় না, ওটা হাতে নাতে ফল ছিনিয়ে নেওয়ার সময়। ওই দিন যদি একবার 40% কাউন্টিং এর পরে তৃণমূল এজেন্টদেরকে এক্সপেল করা শুরু করে, আপনারা বোঝান আমাকে তৃণমূলের এজেন্টরা, তৃণমূল কংগ্রেস কার কাছে বিচার চাইবে, কখন বিচার চাইবে, এবং ততক্ষণে যে বাকি কাউন্টিং করে ভারতীয় জনতা পার্টি চলে যাবে তাদের দলদাস রাজ্যপালের কাছে সরকার গঠন করার জন্য। এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? বাংলার মানুষকে অনুরোধ, প্রত্যেকে শেয়ার করুন। তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মীর কাছে অনুরোধ, শেয়ার করে পুরো বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্ত পৌঁছে দিন। তার কারণ 5 লক্ষ টাকার বিনিময়ে এই এক একজন উকিলকে কিনছে ভারতীয় জনতা পার্টি। এইটা কিন্তু বিনা কারণে তারা করছে না। এই জঘন্য ষড়যন্ত্র
কণ্ঠরোধ শুধু নয়, একেবারে গলা কেটে হত্যা করতে চলেছে গণতন্ত্রকে। বাঁচাতে হবে আপনার, বাঁচাতে হবে আমাদের সকলের সংঘবদ্ধভাবে। তো এই ভিডিওটা শুধু আপনি দেখলে বা শুনলেই হবে না, এটাকে এত পরিমাণে শেয়ার করুন যাতে সিপিএম থেকে শুরু করে টিএমসি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। কেননা সকলের কর্ণপাত হওয়া জরুরি এবং বিজেপির এই ষড়যন্ত্র রুখতেই হবে, তার উচিত জবাব দিতেই হবে। অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।